সুপ্রিয় দর্শক, সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। অনুষ্ঠানটি শুক্র থেকে রবি এই 3 দিন এই সময়ে RTVতে নিয়মিত সম্প্রচার হয়। দর্শক, ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। কিন্তু 4 মাস অতিবাহিত হলেও এখনও নির্বাচনের কোনো রোডম্যাপ দিতে পারেনি ডক্টর ইউনূস সরকার। ফলে কেউ কেউ প্রশ্ন তুলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার কতদিন দায়িত্বে থাকবে? নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হবে কবে? কেউ বলছেন সরকারের উচিত দ্রুত নির্বাচন দিয়ে চলে যাওয়া, কেউ বলছেন সংস্কার কাজ শেষ না করে নির্বাচন দিলে ফের স্বৈরতান্ত্রিক ব্যবস্থা কায়েম হবে। এদিকে অন্তর্বর্তী সরকার কি করতে চাইছেন প্রশ্ন তুলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্র ও সমাজ মেরামতে কত সময় প্রয়োজন সেটি জানার অধিকার জনগণের রয়েছে। সরকার আগামী দিনে রোডম্যাপ ঘোষণা করলে এটা একদিকে জনগণের কাছে স্বচ্ছতা ও জবাবদিহিতাকে নিশ্চিত করবে, প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা বাড়াবে। তিনি আরও বলেন, রোডম্যাপের কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে তবে সেটি হবে গণ আকাঙ্ক্ষা বিরোধী। এমন একটি বাস্তবতায় আজ আমাদের আলোচনার বিষয় নির্বাচনী রোডম্যাপ প্রয়োজন কেন। আর এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এস.এম. শামীম রেজা এবং জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব সাইদ মুস্তাফিজ। দর্শক, আপনি আলোচনায় অংশ নিতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখা নম্বরে ফোন করে প্রতিক্রিয়া দিতে পারেন, জানাতে পারেন মতামত, প্রশ্ন করতে পারেন, লিখতে পারেন ফেসবুকেও। যাচ্ছি মূল আলোচনা বিষয়ে নির্বাচনী রোডম্যাপ প্রয়োজন কেন। প্রথমে শুরু করতে চাই শামসুজ্জামান দুদু, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে এটি গণ আকাঙ্ক্ষা বিরোধী হবে এবং অর্থাৎ রোডম্যাপকে ঘোষণা করতেই হবে, কারণ একটি গণ অভ্যুত্থানের পরে মানুষের আকাঙ্ক্ষা একটি নির্বাচন, ভোট দেওয়া 15 বছর যেহেতু মানুষ ভোট দিতে পারেনি, আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে এবং সেখানে এই যে বিলম্ব, এর ফলে কী প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে সামগ্রিকভাবে? জি, আপনাকে ধন্যবাদ। আমার দুজন বিচক্ষণ আলোচক, তাদেরকে শুভেচ্ছা। যারা অনুষ্ঠান দেখছেন নানানভাবে তাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা। রাত পোয়ালেই 16ই ডিসেম্বর, বাংলাদেশের নতুন দিন শুধু না, নতুন দেশ, নতুন জাতি, নতুন সম্ভাবনা, নতুন স্বপ্নর, যেটি 53 বছর আগের আমরা পেয়েছিলাম। আমরা তখন কিশোর উত্তীর্ণ যুবক, একেবারেই তকবগে যুবক বলতে যা বোঝায়। এই রাতটা আমাদের ঢাকা শহরে যারা ছিলেন তারা উদ্বিগ্নতার মধ্যে থাকলেও তারা প্রত্যাশা করছে যে হয়তো আগামীকালই তারা এই স্বাধীনতার স্বপ্নটার মুখোমুখি হবে। আমরা কয়দিন আগে হয়ে গেছিলাম, আমাদের স্বাধীন এলাকা শুধু চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর না, সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ঢাকা বাদে মুক্ত হয়ে গেছিল। সেই মুক্তির যে আকাঙ্ক্ষা সেটি গণতন্ত্র, মুক্তির যে আকাঙ্ক্ষা সেটি হচ্ছে মানুষের ক্ষমতায়ন, অধিকার। এই মুক্তির প্রধান ব্যাপারটি হচ্ছে স্বাধীনতা। দ্বিধাহীনভাবে সে তার মত প্রকাশ করবে, তার চাওয়া পাওয়া, তার অসন্তোষ, তার সাফল্য সব ব্যাপারে সে বলতে পারবে। এখন যে পরিস্থিতিটা আসছে 71 আর 24, এর মাঝে অনেক ঘটনা আছে। স্বৈরতন্ত্র আছে, গুম আছে, খুন আছে, ব্যাপক অর্থনৈতিক লুটপাট আছে, মানে সীমাহীন একটি, যেমন 72-75 ভয়ঙ্কর একটা সময়, দুর্ভিক্ষ, 40,000 বিরোধী দলের নেতাকর্মী হত্যা, রক্ষী বাহিনী, পরে বাকশাল একদল, ভয়ঙ্কর একটা সময়। ঠিক তেমনি গত 16 বছর ধরে যে ঘটনাগুলো এখানে ঘটেছে তার অন্যতম দিক হচ্ছে মানুষ তার পছন্দের ব্যক্তিকে সে মনোনীত করতে পারেনি, সে তার নিজের পছন্দকে বেছে নিতে পারেনি। অর্থাৎ ভোট বলে এখানে যেটি হতো সেটা একটা তামাশা তুল্য। দেশ জানতো, জনগণ জানতো, সারা বিশ্ব জানতো, কিন্তু একজন কর্তৃত্ববাদী শাসক কত ভয়ঙ্কর, সব কিছু নিয়ন্ত্রক যদি হয়ে যায়, সেটা শেখ হাসিনা আর আওয়ামী লীগ।
সেই জায়গাতে যখন ২৪-এর গণঅভ্যুত্থান হয়েছে, দীর্ঘ আন্দোলন সংগ্রাম লড়াইয়ের মধ্যে ছাত্র জনতার নেতৃত্বে এখানে সীমাহীন খুন, গণহত্যা, তারপরই তো মুক্ত বাংলাদেশ। শাসকরা পালিয়ে গেছে, এটি বড় না। বড় বিষয়টি হচ্ছে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ। এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে যদি একজন মানুষ তার পছন্দের ব্যক্তির, তার অধিকার, তার গণতন্ত্র, তার স্বপ্ন সে যদি ফিরে পেতে চায়, এটা যৌক্তিক। যখন সেটি পাবে না অথবা কোনো কারণে বিলম্বিত হবে, তার মনে যদি কোনো প্রশ্ন জাগে, তাহলে কি এই পরিবর্তনে আমি কি পেলাম, এই জিজ্ঞাসা জাগে, তখন এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা না হয়ে দাঁড়ায় তখন। হ্যাঁ, যারা এখন নেতৃত্ব, সরকার অথবা বিরোধী দল যাই হোক, বিরোধী দল বললে ভুল হবে, সরকার অথবা রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, শ্রমিক সংগঠন, তারা একটা প্রশ্নের মুখে নিজের কাছে নিজে পড়ে যাবে, কেন এত বিলম্ব, কেন এই জিনিসগুলো হচ্ছে না। এটি বলাতে যদি কারোর কুচকানো চোখ দেখতে হয়, মুখ দেখতে হয়, এটা আরো দুঃখজনক। কারণ সে ওই দায়িত্ব পালনের জন্যই ওখানে বসেছে, মানুষকে প্রধান দায়িত্বই বলছি, প্রধান দায়িত্ব কন্ট্যাক্ট করা। তো এখন যে কোনো কারণে হোক, আমরা এই সরকারকে শুধু সমর্থন করি না, এই সরকার একটি ভালো কিছু করবে মানুষের জন্য, দেশের জন্য, গণতন্ত্রের জন্য, এটা প্রত্যাশা করি আমরা। এই জন্যই তাকে আমরা সমর্থন দিয়েছি, এই জন্যই তাকে আমরা লালন করেছি। সেই জন্যে আমরা তো বলতেই পারি যে আপনি কি করবেন এটা আমাদের একটু জানান স্পষ্ট করে, আপনি একটা রোড ম্যাপ দেন। এটাই আমাদের। আপনার দীর্ঘদিনের রোড ম্যাপ চাচ্ছেন, আমি এই পর্যায়ে আবার আসবো আপনার কাছে। এই পর্যায়ে আমি যাচ্ছি সাইফ মুস্তাফিজ, আপনি বলুন যে অর্থাৎ এই যে গণঅভ্যুত্থানটা হয়ে গেল, তারই প্রেক্ষাপটে অর্থাৎ 16ই ডিসেম্বর, কিন্তু আজকে আপনি জানেন যে আগামীকালকে মহান আমাদের বিজয় দিবস, যেখানে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত যে স্বাধীনতা, যার ভিত্তি, জাতিরাষ্ট্রের ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছিল 16 ডিসেম্বর 1971, এই বিষয়টাকে আপনারা তরুণ সমাজ কীভাবে দেখেন? অন্যদিকে শামসুজ্জামান দুদু যে প্রসঙ্গগুলো তুললেন, যে ধারাবাহিকতায় মানুষের ভোট দেওয়ার আকাঙ্ক্ষা, গণতন্ত্রের আকাঙ্ক্ষা, রক্তের ঋণ ছিল 1971 সালে মুক্তিযুদ্ধ, সেই জায়গাগুলোকে আপনারা কীভাবে মেলাবেন, যেহেতু কোনো রোড ম্যাপ কোনো কিছু নেই? দুটি প্রশ্ন আপনার কাছে। আচ্ছা, প্রথমেই আমি প্রদেশবাসীকে আসলে অভিনন্দন জানাতে চাই। আমাদের কিছুক্ষণ পরে রাত পরেই আসলে আমাদের বিজয় দিবস আসছে, এবং আমাদের উপস্থিত যারা আছেন তারা অত্যন্ত বিজ্ঞ এবং আমাদের অনুপ্রেরণা জুগিয়েছেন আজকের এই সময়ে আসতে। তো আমাদের কাছে বিজয় দিবসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা 21-এর চেতনাকে আসলে মনে প্রাণে আসলে ধারণ করি। আমাদের যে মুক্তিযুদ্ধের ইতিহাস, এই বিষয়টা আমাদের প্রত্যেকের মনে যে জায়গাটা করে নিয়েছে, সেই জায়গাটা থেকে আসলে আমাদের 24-এর যে গণঅভ্যুত্থান হলো, সেই জায়গাতেই আমরা মনে করি যে এই স্পিরিটটাকে লালন করতে এবং সামনে এগিয়ে নিয়ে যেতে অনেক বড় একটা ভূমিকা পালন করেছে আমাদের 71। এবং আমরা এই 24 এবং 71-এর মধ্যে একটা ব্রিজিং করতে চাই, কারণ এই মাঝের যে সময়টা, সেই সময়টায় আসলে আমরা সার্বিকভাবে সবাই মিলেই আসলে ব্যর্থ বলা যায় আসলে। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে 71-এর যে স্পিরিটটা ছিল, সেটাকে কোনো না কোনোভাবে আমাদের 24-এ সাথে ব্রিজিং করে আমাদের নতুন বাংলাদেশ আর কি গড়ার মানে দিকে আর কি আগাতে হবে। এবং নির্বাচনের ব্যাপারে আসলে সেটি কেমন যে একটা ব্রিজ করতে চান আপনারা, মেলবন্ধন কিভাবে সেটি করবেন? আমাদের যারা সিনিয়ররা আছেন, যারা 71-এর সময় আসলে সেই ভূমিকাটা পালন করেছেন, তাদেরকে নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। এবং সেই সময়ের যেই জায়গাগুলো ছিল, সেই ক্ষেত্রগুলো সবগুলোকে সম্মিলিতভাবে আমরা একসাথে করে 24-এর সাথে মিলিয়ে আমরা কাজগুলো এগিয়ে নিয়ে যেতে চাই। আপনারা, আমি আরেকটু প্রশ্ন করি যে 71 অর্থাৎ যেটি 14ই ডিসেম্বর ছিল, বুদ্ধিজীবীদের নিধন করা হয়েছিল, হত্যা করা হয়েছিল, সব কিছু মিলে অর্থাৎ অনেকে বলবার চেষ্টা করেছেন যে ধরনের আপনারা 24-এ গণঅভ্যুত্থান করেছেন, যে ধরনের স্পিরিট বা থাকার কথা ছিল এবারের সাথে অর্থাৎ বিজয় দিবসে, সেই বিষয়টি কি আপনি মনে করছেন বিরাজমান আছে? জি, আমার তো মনে হয় যে মানে এত বর্ণিলভাবে আসলে এবারকার বিজয় দিবসটা পালন হতে যাচ্ছে। আপনি যদি লাস্ট 17 বছর দেখেন, সেই এক কেন্দ্রিক কিছু ঘটনাবলী নিয়ে আসলে বিজয়টা আসলে উদযাপন হয়েছে, এবং কিছু ব্যক্তিকে কেন্দ্র করে আমাদের পুরো ইতিহাসটাই আসলে বদলে ফেলার চেষ্টা করা হয়েছে। কিন্তু এবারের বিজয় দিবসটা আমি দেখতে পাচ্ছি সকল ধর্ম, বর্ণ, মত
নির্বিশেষে সবাই সবার মতো করে আসলে উদযাপন করছে। এবং এটাই আমার মনে হয় যে আসলে নতুন বাংলাদেশের সফলতা, নতুনভাবে আমরা আসলে বিজয়ের স্বাদটা পাচ্ছি। ৭১-এর যে জায়গাটা ছিল আসলে সবাই মিলে আসলে এখন আমরা উদযাপন করতে পারছি। আচ্ছা, ১৯৭১ সালে যে গণহত্যাটা সংগঠিত হয়েছিল এবং ৪ লক্ষ নারীর অর্থাৎ ইজ্জত সম্ভ্রম ক্ষতিগ্রস্ত হয়েছিল, আপনি জানেন এ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বইও আছে, বইটার নাম এই মুহূর্তে স্মরণ করতে পারছি না, যেটি নিউ ইয়র্ক স্টেট লাইব্রেরির শ্রেষ্ঠ ১০০টি বইয়ের ভিতরে একটি, সেখানে উল্লেখ আছে ৪০০ পাতায়। সেই বিষয়গুলিকে যারা এই সংগঠিত করেছিল গণহত্যা এবং এদেশের কিছু সহযোগীও ছিল, সেই বিষয়ে আপনাদের দৃষ্টিভঙ্গি কী আছে? যে পাকিস্তান ছিল তারা জাতি রাষ্ট্রের উপরে, এই বিষয়ে তো আমার মনে হয় যে সকল বাঙালি একমত এবং মানে এই জায়গায় স্ট্যান্ডে সবাই এক অভিন্ন। আমরা তাদের বিরুদ্ধে এবং যারাই এই ঘটনাগুলো ঘটিয়েছে তাদের মানে বিচারের জায়গাটা তো অবশ্যই নিশ্চিত করতে হবে এবং মানে তাদের ক্ষেত্রে আসলে কোনো ছাড় দেওয়ার কোনো প্রশ্ন আসে না। ধন্যবাদ। এখন আপনি বলুন দ্বিতীয় প্রসঙ্গ, যে নির্বাচনের যে বিষয়টি আসছে। হ্যাঁ জি, নির্বাচনের যে বিষয়টি আসছে, নির্বাচন তো অবশ্যই হতেই হবে। এই ব্যাপারে তো আমরা সকলেই চাই যে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক। তবে আমরা চাই যে আসলে আগে সংস্কার প্রয়োজন। আমাদের আসলে এত মানুষ যে শহীদ হয়েছেন এবং এত মানুষ আহত হয়েছেন, এই মানুষগুলো তো আসলে শুধুমাত্র নির্বাচনের জন্য আসলে এই আত্মত্যাগটা করেনি। আসলে তারা চেয়েছে একটা নতুন বাংলাদেশ গড়তে, সিস্টেমের একটা চেঞ্জ আনতে। তবে এখনই যদি আসলে নির্বাচন হয়ে যায়, আমার মনে হয় যে পুরানো মোড়কে নতুন কিছু মানুষের যোগ দেয়া। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমাদের বর্তমানে যে দলগুলো রয়েছেন তারাও সেই ব্যাপারে আসলে একটা ভূমিকা রাখবেন এবং জনগণের পালসটা বুঝে আমার মনে হয় যে একসাথে মিলে কাজটা করতে হবে। ধন্যবাদ। আসবো আপনার কাছে আমি। অধ্যাপক শামীম রেজা, দুটি প্রশ্ন এখানে, যে একটি হচ্ছে যে এই প্রজন্মের কাছ থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে অর্থাৎ যে ধারাবাহিক ঘটনাবলীর যে একটি ইন্টারপ্রিটেশন বা তাদের যে ধারণা আপনি শুনলেন, অন্যদিকে এই গণঅভ্যুত্থানের পরে নির্বাচনের যে প্রত্যাশা, জনগণ ভোট দিতে পারেনি দীর্ঘদিন ধরে, যে অনেক বড় চেষ্টা করেছেন সেই প্রক্রিয়াকে দ্রুত ত্বরান্বিত করা, সংস্কারের প্রয়োজন আছে সেটিও করা, এই বিষয়গুলোকে যদি আপনি বিশ্লেষণ করেন। শুরুতেই আমার গভীর শ্রদ্ধা জানাই ৭১-এর আমাদের নারীদের প্রতি, মায়েদের প্রতি, বোনদের প্রতি, আমাদের তখনকার মুক্তিযোদ্ধাদের প্রতি। তিনি রণাঙ্গনে থাক বা যেখানেই যে অবস্থানে থেকে ব্যক্তিগত এবং সামষ্টিক পর্যায়ে যে অসাধারণ কাজ তারা সম্পন্ন করেছিলেন, তখনকার সকল সংগঠক, রাজনৈতিক কুশলীদের প্রতি আমাদের শ্রদ্ধা জানাতে হবে, যারা ওই পর্যায়ে জাতিকে প্রস্তুত করেছিলেন। এবং একটা সশস্ত্র সংগ্রাম, সেটা ভুলে গেলে চলবে না। এই রাজনৈতিক মাত্রাও যেমন আছে, তার ব্যাপক যুদ্ধ রণকৌশলের একটা মাত্রা আছে, যেটা এখনও হয়তো অনেক ক্ষেত্রে অপর্যাপ্তভাবে সেগুলো আলোচনা হয়। এবং একই সাথে যেহেতু বিজয় দিবস, অভিনন্দন জানায় যে এই জাতিরাষ্ট্র গঠনের জন্যে বাংলাদেশের হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, আদিবাসী, যে অবস্থানের, যে ধর্মের, যে সাংস্কৃতিক ওরিয়েন্টেশনেরই মানুষ থাকুন, তাদের যে নিরন্তর প্রচেষ্টা, আকাঙ্ক্ষা একটা জাতিরাষ্ট্র নির্মাণের, গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের, তাদেরকেও বিজয় দিবসের অভিবাদন। এবং আমাদের লক্ষ্যই তো ছিল একটা উদারনৈতিক জাতিরাষ্ট্র বাংলাদেশ গঠন করা। আপনার যদি ওই দুটো প্রশ্নের ক্ষেত্রে আসি, আপনি যে কথাটা, আমাদের তরুণ প্রজন্ম যারা অসাধারণ একটা আন্দোলন বা গণঅভ্যুত্থান সফল করেছেন, যার প্রসঙ্গ ধরে আমরা আজকের এই আলোচনা করছি। এখন সেতু নির্মাণ তো অনেকভাবে করা যায়, এটা নির্ভর করে আপনি কোন ঘটনার সঙ্গে কোন ঘটনার যোগসূত্র তৈরি করতে চাইছেন। আমরা ৭১ নিয়ে কোনো বিতর্কে যাব না, এবং কোনো ক্ষেত্রে কিছু বিষয়কে আপসহীন আপনাকে রাখতে হবে। এবং আপনি যদি সেই আপসহীনতার জায়গায় না থাকেন, তাহলে তো আর আলোচনা শুরুই করা যায় না। যে কোনো নেগোসিয়েশনেও তো আমাদের একটা কমন স্টার্টিং পয়েন্ট থাকে বা কমন রেফারেন্স থাকে। এর পরের বিষয়গুলো দেখুন, যারা এখন এই গণঅভ্যুত্থান করলেন তাদের যে সময়কাল, আপনি যদি তাদের গড় বয়স দেখেন, তার সময়ের একটা দীর্ঘ সময় তিনি একটা যে ধরনের শাসন ব্যবস্থা তারা প্রত্যক্ষ করেছে, একটা কর্তৃত্ববাদ, একটা লোকরঞ্জনবাদ, অতিরঞ্জনবাদী যে ব্যবস্থা, সেই ব্যবস্থা তো স্বাভাবিকভাবে তাদেরকে বীতশ্রদ্ধ করে ফেলেছে বিভিন্ন ব্যবস্থার প্রতি। ধরুন ওনার মতো যাদের এখন বয়স আছে, বা আরও যদি ৫-৭ বছর বাড়িয়ে বলি, তারা অনেকে নির্বাচন কি, ভোট দিতে হয় কিভাবে, সেটাই তারা জানেন না কখনো। অথচ ১৮ থেকে ধরলে একাধিকবার তার নির্বাচনের অভিজ্ঞতা থাকার কথা, সেটা ঘটেনি। এখন আমার মনে হয় যে আমাদেরও সম্ভবত দায়িত্ব যে তাদেরকে বলা যে একই রকম একটা অভ্যুত্থান কিন্তু ৯০-এ চেষ্টা হয়েছে, ঘটেছে সেটা, এবং সেখানেও ছাত্র জনতার অসাধারণ জাগরণ তৈরি হয়েছে, সেটাও একটা জনগণ অভ্যুত্থান। এখন দুঃখজনকভাবে সেটা আর আমাদের যুব সম্প্রদায়ের হাতে থাকেনি, যে প্রতিশ্রুতি
তারা আশা করেছিলেন যে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে, সেই প্রতিশ্রুতি তারা আর বাস্তবায়নে যাননি অনেক ক্ষেত্রে। সুতরাং আমরা ওই অর্থে বলতে পারি যে ওটা ব্যাহত হয়ে গেছে। দুদু ভাই আছেন, আপনারা আছেন যারা মজিদ কমিশনের বিরুদ্ধে আন্দোলন করেছেন, এটা শিক্ষা আন্দোলন, মজিদ খান, কিন্তু সেটা গুরুত্বপূর্ণ, কারণ আপনি তো শিক্ষার্থী তখন। আরো আগের প্রজন্ম তারা 60-এর দশকে শরীফ কমিশনের বিরুদ্ধে আন্দোলন করেছেন। আপনি তো বলতে পারবেন না যে শরীফ কমিশনের আন্দোলন ছাড়া আপনি রাতারাতি পুরো 60-এর দশক পার করে দিয়েছেন। এবং তার যে ব্যাপক তাৎপর্য ছিল শুধু শিক্ষার উপরে না, শিক্ষা, অর্থনীতি, আমরা কত দূর যাব, কি অবস্থায় যাব, তো সবকিছুর সমষ্টিক একটা অবস্থা আপনি একটা পর্যায়ে দেখেছেন। এবং এরপরে ওনারা সবশেষ যেটা করলেন, আমি মনে করি যে যোগসূত্র সবগুলোর মধ্যেই রচনা করা প্রয়োজন। সেটা প্রত্যেক সময়ে প্রত্যেক কালে যে প্রজন্ম করেছে, নিঃসন্দেহে এখন আমি যদি এই প্রজন্মের কাছে 90-এর পুরো অনুভূতি ব্যক্ত করতে বলি, এটা তো সম্ভব না তাদের পক্ষে, কারণ এটা তার জন্য এটা সেকেন্ডারি একটা ইনফরমেশন। এটা হয়তো আপনি বলবেন, দুদু ভাই বলতে পারে, আমরা কিছুটা হয়তো বলতে পারবো, কিন্তু সবকিছু নিয়েই আপনাকে সামষ্টিকভাবে চিন্তা করতে হবে। দ্বিতীয় যেটা আপনি বলছেন যে নির্বাচনের কথা, দেখেন রোডম্যাপ একটা ভালো শব্দ, এই শব্দটা আমরা বেশ গত 15 বছর বা 17 বছর হলো এই শব্দটার সাথে গণতন্ত্রকে রেল লাইনে তুলতে হবে, রোডম্যাপ, এক এক সময় এক একটা শব্দ জনপ্রিয়তা পাই, লেভিং প্লেইং ফিল্ড, এই শব্দগুলো যে ছিল না পলিটিক্যাল সায়েন্সে বা পলিটিক্সের ভোকাবুলারিতে, তা না, নতুন করে আমরা এনেছিলাম। এখন শাহাবুদ্দিন সরকারের এই সরকার এক না, এটা আমরা অন্তর্বর্তীকালীন সরকার বলছি, এটা বিশেষ পরিস্থিতিতে একটা সরকার গঠিত হয়েছে। শাহাবুদ্দিনের সরকার বিশেষ পরিস্থিতি হলে একটা স্টেপ বাই স্টেপ সেটা কিন্তু গেছে এবং একটা ট্রানজিশন করে তারপরে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যদি ইন রেট্রোস্পেক্ট সেটা বৈধতা দিতে হয়েছে আইনগত। কিন্তু পার্থক্য হলো যে সেখানে আপনি যে নির্দিষ্ট একটা তাকে টার্গেট দিয়ে দিয়েছিলেন যে আপনি ভাই নির্বাচনটা করে মোটামুটি চলে যাবেন। আপনার নিশ্চয় মনে আছে যে যে সময়টা আমরা প্রত্যাশা করেছিলাম, শাহাবুদ্দিন সরকার কিন্তু তার চেয়ে বেশি সময় ছিলেন, সেটা উনি ইচ্ছা করেছিলেন না, ও ওনার সরকার, আমরা দেরি করছিলাম, ট্রানজিশনটা দেরি হচ্ছিল। কিন্তু আপনি জানতেন নির্বাচন এই সময়ের মধ্যে হবে, নির্বাচন হয়েও গেছে, এটা একটা ট্রানজিশনের টাইম লাগছে, এর বেশি কিন্তু দুদু ভাই আমি যদি ভুল না করে থাকি, হ্যাঁ ঠিক আছে, একটা অস্বস্তি তৈরি হয়েছিল যে একটু লম্বা সময় লাগছে। এখন এই সরকার যে পরিস্থিতিতে আসছে সেটা তো মানে পরের দিনে আমি তাকে বলতে পারি না যে ভাই তুমি একটা নির্বাচন দাও, এবং তার তো একটা সংস্কারের প্রতিশ্রুতি আছে। এখন আমরা কোথায় আছি আপনি যদি এখন অবস্থা জানেন, এখন এই অবস্থা আমরা আসবো, এটা তো ওই মুহূর্তে প্রেডিক্ট করা সম্ভব ছিল না। শামীম, যে একটা ছোট প্রশ্ন আপনাকে করি, যেহেতু অর্থাৎ এই বর্তমান যে সরকারটি আছে এটি গণ অভ্যুত্থানের উপর ভিত্তি করে আছে এবং যারা এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে সকল দল মত জনগণ নির্বিশেষে সরকারটি গঠিত হয়েছে, তো তাদেরকে রোড ম্যাপ ঘোষণা করতে সংকটটি কোথায়? এবং যে অভিযোগটা করা হয়েছে তাদের বিরুদ্ধে, অর্থাৎ রাজনৈতিক দলগুলো থেকে করা হচ্ছে যে সরকারের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের চেহারা অস্বস্তির ছাপ ফুটে ওঠে যখন নির্বাচনের কথা বলা হয়, একটি অভিযোগ কিন্তু নিঃসন্দেহে। তাহলে কেন এটি, কেন তারা রোড ম্যাপটি ক্লিয়ার করছে? আমি তাদের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করতে যাব না, মানে ওই মুহূর্তে তাদের কি অভিব্যক্তি হয় বা কেন এটা হয়, এটা খুবই একটা রাজনৈতিক দলের, কিন্তু যেটা লক্ষ্য করবার মতো সেটা হচ্ছে তাদের মধ্যে সমন্বয় নাই। যখনই একজন বক্তব্য দিচ্ছেন পরের দিন কিন্তু আর এক রকম বক্তব্য পাচ্ছি, তারপরে আর এক রকম বক্তব্য পাচ্ছি। আমরা কিন্তু আগের সরকারগুলোর সময় একটা সমালোচনা বারবার করতাম যে যার যেটা কনসার্ন না সে সেটা বলে কেন। এখন তাহলে তো এই প্রশ্ন এখনও করবে, এটা তো সরকার, এটা অভ্যুত্থানের পরে আসলে এটা তো সরকার এবং তারা দায়িত্বে আছেন, সুতরাং কে বলবেন সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। একবার বলা হলো যে প্রধান ব্যক্তি বলবেন, তার কাছ থেকে আসবে, এরপরে আমরা আরও 2-3 জনের কাছ থেকে শুনলাম, কেউ বলছেন যে আগামী বছর সেই দিকে, কেউ বলছেন 25 সালের কথা, কেউ বলছেন আরও কিছুটা সময়। এই ধরনের বক্তব্যগুলো জনমনে একটা অনাস্থার বোধ তৈরি করে। দ্বিতীয়, এই ধরনের বক্তব্য যদি আপনি দেন সন্দেহ দানা বাঁধে এবং বিভিন্ন বক্তব্য আসতে থাকে। আপনি বক্তব্যকে তো আটকে রাখবেন নাই বলেছেন, আমরা তো বলেছি এখন উন্মুক্ত, এখন সবাই উন্মুক্তভাবে যদি সন্দেহের বক্তব্য দিতে থাকি তাহলে সেটা ভালো না। এখন রোড ম্যাপ বলতে আমি হয়তো বিভিন্নভাবে কথাগুলো বলবার চেষ্টা করছি, তার মানে এই না যে কালকেই কাগজে কলমে আপনাকে একেবারে পুরো রূপরেখা তৈরি করে দিতে হবে। একটা আলোচনা তো শুরু করা যায়, একটা ন্যূনতম একটা ধারণা দেওয়া যায় যে ঠিক আছে এখন যে সংস্কার কমিশনগুলো চলছে সে তার রূপরেখাটা দেওয়ার পরে আমি কত দূর পর্যন্ত, যেমন আপনি বলেছেন 3 মাস সময় দিয়েছেন, এটা বলা যেতে পারে যে আমি 2 মাসের মধ্যে পাবলিক কনসালটেশন শেষ করব, তারপরে আমি এই পর্যায়ে গিয়ে আমরা একটা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। এই রোডম্যাপ মানে তো এরকম যে একটা লিখিতভাবে আপনাকে স্বাক্ষর করে আগামীকাল রোডম্যাপ দিতে হবে, কিন্তু একটা ধারণা বোধহয় দেওয়াটা প্রয়োজন, কারণ এটাই সরকারের জন্য ভালো। মানে আপনি এত বেশি তাহলে কেন দেওয়া হচ্ছে না? আপনি সংক্ষেপে বলি যে কারণটা কি না দেওয়ার, কি মনে করেন আপনি? আমি আগেই বলেছিলাম যে দেখেন আপনি এটা নিয়মিত সরকার না, এমনকি এটা তত্ত্বাবধায়ক সরকারও না, সুতরাং এটার সম্পর্কে অনুমান করাটা খুব কঠিন। কিন্তু এই সরকার অস্তিত্ব তো, অর্থাৎ এই আন্দোলন যারা করেছে সরকার, সেই দল
গোষ্ঠী ব্যক্তির উপরই তো এর অস্তিত্ব আমি নির্ভর করছে। আমি আবারও কথাটা বলি, আপনি যখন তত্ত্বাবধায়ক সরকারের গঠনটা করতেন আপনি তাদের সকলকে চিনতেন এবং জানতেন, মূলত একদম খোলাখুলি বলে সব দল থেকেই নাম যেত, নাগরিক সমাজ থেকেও নাম যেত। তারপরে আমরা একটা ছাঁকনি বা বাছাইকরণের মাধ্যমে আপনি জানতেন এবং আপনার একটা টার্গেট থাকতো যে এটা 6 মাস বা 3 মাস এর মধ্যে কে কি করবেন। আমরা এখন যারা আছে তাদেরকে যে চিনি না সে কথা বলছেন, অবশ্যই তাদের চিনি, তারা গণঅভ্যুত্থানে ছিলেন, এই জুলাই অভ্যুত্থানে ছিলেন, বাকিরা প্রত্যেকে আপনার আমার অতি পরিচিত, বরং অন্য রাজনীতিবিদদের চাইতে তারা আমাদের বেশি পরিচিত। কিন্তু প্রশ্ন হচ্ছে তারা টিম কিভাবে কাজ করছেন সে সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা নেই, বা তারা কি প্রক্রিয়ায় আসলেন এবং কিভাবে তাদের টিম ওয়ার্কটা হচ্ছে। কারণ আপনি যখন টিম ওয়ার্কটা বুঝতে পারছেন না, আমি আবারও বলি, আপনি তত্ত্বাবধায়ক সরকারের টিম ওয়ার্কটা জানেন, সেটা কোঅর্ডিনেশন ল্যাক হলে আপনি জানেন তার টার্গেটটা কি, কিন্তু এই সরকারের কিন্তু আপনি সুনির্দিষ্ট টার্গেটটা পাচ্ছেন না। আপনি শুধু জানেন যে তিনি স্থায়ীভাবে আসেননি, কিন্তু স্থায়িত্বের তো কোনো ব্যাখ্যা নেই। আপনি জানেন যে তিনি একটা নির্বাচন দিয়ে চলে যাবেন, কিন্তু সেটা তো তত্ত্বাবধায়ক সরকার মতো দিনকাল নেই। অতএব একটা না একটা পর্যায়ে বলতে হবে তাদেরকে। এখন আমরা বলে দিতে পারবো না এরকম যে একেবারে ছক আকারে বলবেন, যেমন 3 মাসের আমরা একটা সময় পেয়েছি, ওরকম হতে পারে যে পাবলিক কনসালটেশনকে আর 3 মাস লাগবে, তারপরে কি অন্য যে রাজনৈতিক দলগুলো আছে নির্বাচনের পর তারা সংস্কার, বাকিটা কারণ সংস্কার তো স্পষ্ট করতে হবে তাদেরকে। সংস্কার তো অনেক মাত্রায় হবে। আবার আসবো শামসুজ্জামান বন্ধু, আপনি এই প্রসঙ্গে কি বলবেন? বিশেষ করে যে এই যেটা শামীম রেজা বলার চেষ্টা করলেন যে যেহেতু এই সরকারটি গঠিত হয়েছে, অর্থাৎ তাদের ভিতরে কোঅর্ডিনেশনের সংকটের কারণেই হয়তো এমনটি হতে পারে, রোডম্যাপ বা নানা কিছু। আমি তা মনে করছি না। ডক্টর মোহাম্মদ ইউনূস অলরেডি নির্বাচনে ট্রেন স্টার্ট করছে বলে তিনি বলেছেন, ওই যে নির্বাচন কমিশন গঠন করে। তো ট্রেন এখন গতিটা পাওয়া নিয়ে প্রশ্ন, মানে এটা কি 30 মাইল স্পিডে চলবে না 100 মাইল স্পিডে চলবে, এটি মানে সরকারকে নির্ধারণ করতে হবে। এটা যদি ড্রাইভার ভালো হয়, দক্ষ হয়, প্রশিক্ষণ থাকে, তাহলে এটা 100 মাইল স্পিডে চলবে। আর যদি আমার মতো ড্রাইভার উঠাই দেয় তাহলে এটা 20 মাইলে বা 15 মাইল স্পিডে চলতে থাকবে। এখানকার ড্রাইভারগুলো কেউই নির্বাচন সংক্রান্ত ব্যাপারে অতীতে কাজ করে নাই, কেউ গবেষণা করেছেন, কেউ এনজিও করেছেন, তাদের স্বস্বক্ষেত্রে তারা খুবই পণ্ডিত এবং বিচক্ষণ, কিন্তু রাজনীতিক বিষয়টি তারা দূর থেকে দেখেছেন, কাছ থেকে দেখেন। সেই জায়গাটা আমরা তাদেরকে এনে বসাই দিয়েছি। যেমন যে নির্বাচন কখনো ভোটই দেয়নি বা একেবারেই তরুণ, যে বিপ্লবের আকাঙ্ক্ষা নিয়ে আছে, এই দেশে তরুণদের একটা বড় অংশ সমাজতন্ত্রের সমর্থক ছিল একসময়, এবং তারা সশস্ত্র বিপ্লবের মাধ্যমে সব কিছু মীমাংসা করতে চেয়েছে। কিসের ইলেকশন? এটা বোর্জিয়ার কনসেপ্ট। পার্লামেন্ট এটা শুয়ারের খোয়াড়, কার্ল মার্কসের। সেই তরুণরাই এই দেশে পরবর্তীতে সংসদের রাজনীতিতে ফিরে এসছে, আবার নির্বাচনের রাজনীতি গরম করেছে, দল করেছে। 71 থেকে 24 পর্যন্ত অনেকেই এটা ভালো কিছু দেখবে না। 71ই তো রাজনীতিকদের সৃষ্টি, ছাত্রী, জন্মদাতা, এমনকি ওই সন্তানটা যদি এখন বাপ মাকে অস্বীকার করে সেটা তো কিছু বলার নাই। 71 মানেই রাজনীতি, 71 মানেই সাফল্য, 71 মানেই স্বপ্ন। হ্যাঁ, 72-75-এর দগদগে ঘা আছে, তার মানে 71কে আপনি তার সঙ্গে তুলনা করা ঠিক হবে। 71-71ই সমমহিমায় উজ্জ্বল তার অবস্থানে। ঠিক তেমনি এদেশে দুর্ভিক্ষ যেমন হয়েছে, এদেশের কৃষকরা আবার দেখাই দিছে তারা উৎপাদন করে খাওয়ানো নয় দেশবাসীকে, বিশেষে চাল রপ্তানি সম্ভব। যে শ্রমিক কাজই পেত না, সে আবার এই দেশের মধ্যে শুধু সফল হয়নি, 3 শিফটে কাজ করছে। এখন ওই শ্রমিকরা দেশের বাইরে গিয়ে সব থেকে বড় যোগানদাতা। এটাকে আমরা কি ব্যর্থতা বলবো? জিয়া রহমান এটা প্রমাণ করেছেন যে বিদেশ থেকে যে টাকা এই দেশে আনা সম্ভব মানুষের মধ্যে দিয়ে। গার্মেন্টসে কিভাবে দেখবেন আপনি 77 HT, এটা একেবারে 1-2 মধ্যে আপনার অবস্থান, এটা কি ব্যর্থতা? নিশ্চয়ই একটা ব্রেকথ্রু। তাহলে আমি না জেনে যখন শূন্যই ফেলে দেবো দেশকে, তখন সেটা আমার মূর্খতা, দেশের না। দেশে আপনি এই বড় বড় রাস্তা, বড় বড় বিল্ডিং, বড় বড় প্রতিষ্ঠান, এর বাইরেও
আপনি শ্রমিকের দিকে দাঁড়ান, কৃষকের দিকে দাঁড়ান, এমনকি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শুধু দেশে না সারা বিশ্বে যেসব গবেষণার মুখোমুখি হয়েছে যে অর্জন তাদের, যদি শিক্ষার সঙ্গে যারা সম্পৃক্ত তারা জানবে এটা কি, এই গণঅভ্যুত্থানটা কি। এই গণঅভ্যুত্থান 16 বছরে না, 71 পরবর্তী সময়ের যে গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা তারই সমাপ্তির রেখা হচ্ছে এই 24 তারিখ। এটা কি সমাপ্তি মনে করেন? না, সমাপ্তি মানে তাৎক্ষণিক সমাপ্তির কথা বলছি। মাঝে তো আরেকটা গণঅভ্যুত্থান, আমরা চাই যে আরো আবার 90-এর যেতে মনে করেন 90টাই শেষ, তা তো না, 69-এ আছে, এটাও এই দেশে হয়েছিল, ইস্ট পাকিস্তানে হয়েছিল। রাইট। সেই হিসাবে সাফল্য ব্যর্থতার দৌড়াচলে বাংলাদেশটা এগিয়ে গেছে। আর আপনি কেন বা আমি কেন নির্বাচনকে ভয় করব? বিকল্প কি? গণতন্ত্র উত্তরণে। তাহলে কি প্রতি মাসে না হোক, বছরে না হোক, এক যুগের মধ্যে আমার অভ্যুত্থানে পরিবর্তন ঘটাতে হবে? সভ্যভব্যতাটা কি? সভ্যভব্যতাটা হচ্ছে আপনি একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে দিয়ে মানুষের সমর্থন বিরোধিতার মধ্যে দিয়ে এগিয়ে যাবেন। কেন জানি ওই জায়গাটা এসে কিছু মানুষ, যেমন আমি ব্যক্তিগতভাবে মনে করি, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, অর্থাৎ 90-এর গণঅভ্যুত্থানে, তারা যেতে এটা লেট করে স্পিরিটটা, তারা বরঞ্চ ছিটকায় পড়বে। কারণটা কি? এই দেশে 30 লক্ষ হাজার কোটি টাকা এই তরুণদের কাছে নাই, কিন্তু ফ্যাসিস্টের কাছে আছে। কেন এই নির্বাচনটি আপনি প্রত্যাশা করছেন দ্রুত এবং সংস্কার, অর্থাৎ কিছু কিছু বিষয় সংস্কার ছাড়াই কখনো কোনো বলা হচ্ছে না, বিষয় সংস্কারটা প্রবহমান একটা প্রক্রিয়া। যেমন এই সরকারি মানে ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান, এই সরকারই তো একটা সংস্কারের অংশ। অর্থাৎ ফ্যাসিবাদ থেকে আপনি গণতন্ত্রের সম্ভাবনার মধ্যে নিয়ে আসলেন, এটাই তো একটা সংস্কার। মানে এটা যদি ওইভাবে নেন, ডক্টর মোহাম্মদ ইউনূস আন্দোলনে ছিলেন না, তাকে একটা মিটিং মিছিলও ছিল না, যেমন ছাত্ররা নির্বিচারে অস্ত্রের মুখে বুক পেতে দিয়েছে, এই দেশের লাখো জনতা মুখ পেতে দিয়েছেন। তিনি তার ক্ষেত্রে কাজ করেছেন, তিনি রাজনীতি করেননি, কিন্তু আমাদের দরকার অনুযায়ী তাকে আমরা এনেছি। এটা আপনি অস্বীকার করতে পারেন। রাষ্ট্রের প্রয়োজনে, গণতন্ত্রের প্রয়োজনে আমরা মনে করেছি এই মানুষটা দিয়ে হতে পারে। এখন যদি অন্যরা তাকে সমালোচনা করে বা নানান ত্রুটি বিচিত্র, আমি দ্বিমত পোষণ করব। আমরাই তো বসাইছি, এবং যৌক্তিক একটা সময় পর্যন্ত, এই সময় নিয়ে একটা মতভেদ থাকতে পারে নানান জনের নানান, কিন্তু আমি যদি এখন এই সময়টা না দিই, আমার কথা বলছেন যে বিএনপি বড় দল হিসাবে, তার মানে এই নয় ছোট দলটির কোনো ভূমিকা নেই। সব দলই তার কাছে গিয়ে আলোচনা করে, পরামর্শ করে তারপরে তার এই ক্ষমতাগুলো দিয়ে আসছে। হ্যাঁ, আমি মনে করছি যে দ্রুত সম্ভব হলে পরে সংকটগুলো কাটতে পারে। যেমন একটু আগে বলছিলাম না যে এই যে যারা ছাত্র গণঅভ্যুত্থান করছে, অনেকেরই চালাবিহীন ঘরে থাকতে হচ্ছে এখনো। অনেকে হাজার হাজার ছাত্র এখনো হাসপাতালে কাতরাচ্ছে। আমরা তার কিন্তু দেখা করতে গিয়ে, সরকারের পক্ষ থেকে দেখা করতে গেছে, অনেক বিতর্ক আছে, কিন্তু তারা অর্থের অভাবে আমরা অনেককে বিদেশে পাঠানো দরকার, পাঠানো হয় না। মনে হতে পারে এই অর্থ কি রাষ্ট্র দিতে পারে না, আমি এটা বলবো না, কিন্তু সেই জায়গাটাও সরকার অনেক ক্ষেত্রে একটা টানা পোড়ানোর মধ্যে, বিদেশি এমন ঋণের জাল, আপনার এটা পুরো দেশটাকে একটা মানে আপনি নিজেও জানেন। অথচ 3, 4, 5টা বাজেটের টাকা গত সরকার নিয়ে গেছে, যেটা আমি বলছিলাম, তাদের হাতে যে অস্ত্র এখনো আছে, রিকভারি এই সরকার এখনো করতে পারেনি। কারণ ওই বাহিনী, ওই প্রশাসন এখনো পর্যন্ত তার সিংহভাগ 80 থেকে 90% তাদেরই লোকজন, অর্থাৎ এই ফ্যাসিবাদের অনুসারীরাই তারা এই জায়গাগুলোতে আছে। দ্রুত কেন করব? এই টাকা যদি ব্যবহার হয়ে যায় কালো কোনো ঘটনার জন্যে, দুষ্কর্মের কোনো ঘটনার জন্যে, তার দায়িত্ব আমাদের কাজে এসে পড়বে। অথচ মানুষ কিন্তু তৈরি। আমি মানুষের কষ্টকে, অনেকে বলে না যেসব এখন আগেই ভালো ছিলাম বলে, তার তো একটা চড় দেওয়ার দরকার। সে তো রাজনীতিবিদ না, আমি যদি এই কথাটা বলি সে কষ্ট পাবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, সে প্রতিনিয়ত বাজারে গেলে যে আগুনের উত্তাপ তাকে সহ্য করতে হচ্ছে। যে অনেক অন্যায় অবিচার হচ্ছে ছোট কারণে, ধরেন সে বিচার পাচ্ছে না, কষ্ট লাগে। সেই জন্যে এই ব্যবস্থার মধ্য দিয়ে যদি
এই যারা গণঅভ্যুত্থানের সমর্থক অথবা গণঅভ্যুত্থান সৃষ্টিকারী ভূমিকা পালন করেছে, সে 1 মাসে করুক আর 16 বছরে করুক, এই সেন্টিমেন্টটাকে ধারণ করে সামনে নিয়ে যাওয়া। আপনি যদি ওই যে 70-এর নির্বাচন যারা করছিল, 73-এর নির্বাচন কিন্তু তারা চুরি করে জিতছে, 70-এ কিন্তু মানুষের সমর্থন ছিল তাদের। ঠিক তেমনি এখন 3 বছরের ব্যবধানে 3 বছর, কিন্তু এখন একটা পরিস্থিতি আছে মানুষ এখনো পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত যারা গণঅভ্যুত্থানের পক্ষে, তারাই কিন্তু এখনো মানুষের শ্রদ্ধার পাত্র, সম্মানের পাত্র। আপনাকে বুঝতে হবে এই সেন্টিমেন্টটা আমি হেলায় হারাবো নাকি এটাকে ব্যবহার করব। ধন্যবাদ, আবার আসবো। সাইফ মুস্তাফিজ, আপনি বলুন যে আপনারা সবসময় বলে আসছেন যেহেতু গণঅভ্যুত্থানের নেতৃত্বে ছাত্ররা ছিল, অর্থাৎ ভ্যানগার্ড হিসেবে কাজ করেছে, অসংখ্য ছাত্র শহীদ হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, কিন্তু আপনারা বলছেন যে ব্যবস্থার পরিবর্তনের জন্য সংস্কার করতে হবে, না হলে অর্থাৎ আবারও হয়তো ফেসিবাদ কিংবা আপনাদের ভাষায় ফেসিবাদ অথবা স্বৈরতন্ত্র আবার চেপে বসতে পারে। তাহলে সেই ক্ষেত্রে বিএনপি কিন্তু 31 দফা সংস্কার প্রস্তাবনা কিন্তু 2 বছর আগেই তারা দিয়েছে। তাহলে এই বিষয়গুলি সমন্বয় করে দ্রুতভাবে কি সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করা যায় না? অর্থাৎ তো এখনও অনেক দিন প্রয়োজন আছে যেটি জন আকাঙ্ক্ষা ভোট দেওয়া। এ ব্যাপারে আপনাদের বক্তব্য কী আছে? আচ্ছা দেখেন, বিএনপির মতো যারা দলগুলো আছেন তাদের থেকে আসলে আমাদের আকাঙ্ক্ষাটা অনেক বেশি। মানে তারা আসলে তাদের যে আন্দোলন সংগ্রামের ব্যাপ্তিকাল, সেই জায়গা থেকে আমরা তাদের কাছ থেকে আরেকটু সহযোগিতা আশা করছি। আমরা নাগরিক সমাজ এবং যারা ছাত্র জনতা যারা আছে সবাই আসলে সেই জায়গাটা আশা করছে। 2 বছর আগে তারা রোড ম্যাপ দিয়েছেন এবং এই এত বছর ব্যাপীও কিন্তু আন্দোলন হয়েছে, কিন্তু আসলে সেই আন্দোলনগুলো কিন্তু ওইভাবে মানে জনগণের কাছে কিন্তু পৌঁছায়নি, বা আসলে সে জায়গাটায় যে গণঅভ্যুত্থানের জায়গাটা সেটা কিন্তু আগেই হতে পারতো। এতগুলো ইলেকশন হলো, এত বছর তারা 17 বছর থাকলো, তাদের কিন্তু কোনোভাবে পতন হয়নি। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এই জায়গায় জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হতে হবে। এবং আপনার যদি নির্বাচন কমিশন সংস্কারের জায়গাটাতে দেখেন, বদিউল আলম মজুমদারের নেতৃত্বে যেটা আছে, তারা আসলে বলছেন যে 31 ডিসেম্বরের মধ্যে তারা একটা প্রস্তাব বা খসড়া তাদের আমাদের কাছে, জাতির কাছে প্রস্তাব করবেন। এবং আমি মনে করি যে আমরা যারা আছি, যে দলগুলো আছেন এবং নাগরিক সমাজ এবং ছাত্র সমাজ যারাই আছেন, তাদের সামনে এটা উন্মুক্ত হলে আমরা সবাই মিলে আসলে পরবর্তীতে কি হতে পারে সেটা নিয়ে একটা আলোচনার দ্বার উন্মোচন হতে পারে। কিন্তু তার আগ পর্যন্ত আমরা যদি সহযোগিতা না করে প্রতিটা ক্ষেত্রে শুধু নির্বাচন করি, সেক্ষেত্রে কিন্তু আমাদেরই ম্যান্ডেট দ্বারা তো মানে যে সরকার এসছে সে কিন্তু ব্যর্থ হিসেবে প্রমাণিত হবে, বা মানে করা হচ্ছে বলে আমরা মনে করি। তো সেটা আমার মনে হয় উচিত হবে না। এবং যত দল মত সবাই আছে না কেন, তাদের সবাইকে মিলিয়ে আসলে এই জায়গাটা তৈরি করতে হবে। শামীম রেজা, যেটি ছাত্রদের যে সংসারে সবসময় কাজ করে যে যদি নির্বাচন হয়ে যায় সংস্কার ছাড়া, তাহলে আবারও একটা ওই সাইকেলটা আবারও আমি আরেকটা একটু অ্যাড করে নিই যে 90-এর কথা দুধুভাই উনি বললেন, 90-এর পরেও কিন্তু আসলে ইলেকশন হয়েছে এবং তার পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি সেই পুরনো ফ্যাসিস্ট ধারাটাই কিন্তু রয়ে গেছে, কোনো কিন্তু পরিবর্তন হয়নি। তাড়াহুড়ো করে যে ইলেকশনের যে ব্যাপারটা কোনো রকম কি বলে সংস্কার ছাড়া, সেই জায়গাটা আমরা পূর্বেও দেখেছি। তো আমরা চাই না যে এই ভুলটা আমরা বারবার আবার। আচ্ছা, আপনাকে আরেকটা প্রশ্ন আমি করতে চাই সাইফ মুস্তাফিজ, সেটা হচ্ছে কি, আপনি কি মনে করেন যে আইন কানুন করলেই অর্থাৎ ফ্যাসিস্ট ধারা কিংবা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা উচ্ছেদ হবে? আপনি কি মনে করেন? আর সেটা তো বাংলাদেশের বর্তমান বাস্তবতা, বর্তমান অবস্থায় সেই ব্যাপারটা আলোচনা সাপেক্ষ বা চিন্তার বিষয়। কিন্তু আমার মনে হয় যে এত মানুষ যে শহীদ হলো, সেই জায়গাটা থেকে আমাদের মনে কিন্তু একটা জায়গা তৈরি হয়েছে এবং যারা জনগণ আছেন তাদের মধ্যে এই চেঞ্জটা এসছেন। এবং আমি আশা করি আমাদের বিদ্যমান যেসব রাজনৈতিক দলগুলো আছেন তাদের মধ্যে এই চেঞ্জটা আসছে। আচ্ছা, আপনারা তো সংস্কার কথা বলছেন, যে রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের কথা, কিন্তু যারা অংশীজন প্রধান রাজনৈতিক দলগুলো তাদের সংস্কার নিয়ে কেন কথা বলছেন না? হ্যাঁ, তাদের সংস্কারের কথাও তো আমরা আসলে বলছি। মানে বিএনপি বলেন বা অন্যান্য যে দলগুলো রাজনৈতিক দলগুলো আছে, হ্যাঁ, সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার প্রয়োজন। তাদের যে পুরনো যেই কাঠামো এবং যে কালচার, সেটা আসলে চেঞ্জ হওয়া দরকার। এই লোকজন নিয়ে শো ডাউন করা, তারপরে যেই প্রথাগত যেই ব্যাপারগুলো ছিল যে কোনো রকম গণজমায়েত হলে বাস ভরে ভরে লোক ভাড়া করে আনা, এই কালচার থেকে আমরা বের হইতে চাই। মানে আমরা আসলে চাই যে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে। মানে আমাদের বিশাল ক্যানভাস, এটি কি আপনারা করতে পারবেন? আমরা জাতীয় নাগরিক কমিটি চেষ্টা করছি। আমরা
প্রায় 3 মাসের মতো আমাদের কার্যক্রম চলছে। সারা দেশব্যাপী আমরা আসলে 75টি থানা কমিটি করেছি। এই মাসের মধ্যে আসলে আমরা প্রায় 250টি কমিটি দেওয়ার জন্য প্রস্তুত আছি এবং সারা দেশের মানুষের যে আগ্রহ, সেই জায়গা থেকে আমরা আসলে এখন চিন্তা করছি যে ইলেকশনের দিকেও হয়তো বা জাতীয় নাগরিক কমিটি বা নতুন যেই অংশীজনরা আছেন তাদের থেকে একটা দল আসতে পারে, কারণ এটা আসলে এখন জনগণের আকাঙ্ক্ষা এবং সেই জায়গা থেকে আমরা মনে করছি যে আমরা কাজ করছেন তার উপরে। কাজ করছি। জি, ধন্যবাদ। শামীম ভাই, আপনি বলেন যে যেটা সাইফ মুস্তাফিজ বলার চেষ্টা করলেন যে তাদের যে আকাঙ্ক্ষা এবং যে বাস্তবতা, এই দুটির কি সংমিশ্রণ ঘটানো কি সম্ভব? আমরা বর্তমান বাস্তবতা আমরা একটা উভয় সংকটের পরিস্থিতিতে যাচ্ছে কিনা এটা খেয়াল করতে হবে। দুদা ভাই যেটা বললেন যে এই সরকার তো ভাই নিজে আসেনি, আমরাই তো ডেকে এনেছি, আমাদের ছাত্র জনতা ডেকেছে এবং আমরা আনকন্ডিশনাল সাপোর্ট দিয়েছি। বাংলাদেশের ইতিহাসে এটা খুব কমই দেখা যাবে, বা এর আগেও আমরা যখন সিডো কলোনিতে ছিলাম, যে সব বিরোধী দল মিলে একটা সরকারকে সমর্থন দিচ্ছে। আপনি চিন্তা করুন, ছোট হোক বড় হোক, বিএনপির মতো পুরনো দল হোক, সবাই মিলে সরকারকে সমর্থন। তার সমর্থনে কি কোনো ঘাটতি আছে? অলমোস্ট এরকম তো ঘটে না সাধারণত কখনো। তো সেরকম পরিস্থিতি এসে আমরা উভয় সংকটে কেন পড়ছি? মানে একদিকে আমরা সমর্থন অব্যাহত রাখছি, আমরা প্রতিদিনই বলছি, ও যেটা বললো যে বারবার এদেরকে যদি আমরা প্রশ্ন করতে থাকি ও কাজ করবে কি করে, এটা যেমন সত্য, যেমন একই রকমভাবে মনে রাখতে হবে যে আপনি যে ব্যবস্থাই করুন না কেন, দিনের শেষে এটা তো রাজনৈতিক ব্যবস্থাই তাকে সামনের দিকে নিয়ে যাবে। নির্বাচন একটা উপলক্ষ্য, নির্বাচন একটা বড় স্ট্রাকচার যে পরিবর্তন করে একটা থেকে আরেকটা অবস্থার মধ্যে। এখন আপনি ধরুন জনপ্রশাসন সংস্কার করা হচ্ছে, জনপ্রশাসন আপনি যে কোনো মূল্যে রাষ্ট্রবিজ্ঞানের যে কোনো তত্ত্বেই দেখেন, আর রাষ্ট্রতত্ত্বেই দেখেন, আর সমাজ তত্ত্বেই দেখেন না কেন, এটা পলিটিক্যাল কমিটমেন্ট ছাড়া এটা রাষ্ট্রের অংশ, এটা টু সাম এক্সটেন্ট সরকারেরও একটা। আপনি বলেন যে বর্তমান সরকারকে সকলের সমর্থন আছে, সমর্থন আছে, এটা তো কি আমরা অসমর্থন দিচ্ছি না, কিন্তু এত সমর্থন থাকার পরও দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা, সামাজিক স্থিতিশীলতা, আমি ওই প্রশ্নে যাওয়ার আগে আপনার আগের প্রশ্নেই থাকবো যে আমরা উভয় সংকটে পড়ছি ওখানে, যে আমরা তাকে আপসেট করতে চাই না। যেটা সাইফ যদি তার কথাটা বুঝে যে কোনো একটা সরকার কেনে যদি ক্রমাগত তাকে প্রশ্নের মুখে ফেলা হয়, আপসেট করা হয়, সে কাজ করতে পারবে না। আবার এটাও বাস্তব যে আমি যে উদাহরণ দিচ্ছিলাম যে আপনি যে জনপ্রশাসন সংস্কার করবেন, জনপ্রশাসন রাজনৈতিক প্রতিশ্রুতি ছাড়া বাস্তবায়িত হয়? এটা তো রাষ্ট্র সরকারের অবস্থানের বাজে, এবং তাকে আপনি কিভাবে চালাবেন? এটা কি আপনি একটা অনির্বাচিত সরকারের জনপ্রশাসন অনন্তকাল চালাতে পারবেন? ঠিক করতে পারবেন তাকে? পারবেন না কোনোদিন। আপনি এখানে কতটুকু সময় নেবেন সেটা অন্য আলোচনার বিষয়। এর মধ্যে কি ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বসে আছে, সে তার কাজ করছে না? এর মধ্যে আরাকানের বিদ্রোহীরা কি বসে আছে যে বাংলাদেশের ট্রানজিশন হবে, তারপরে আমি মংডু দখল করব এবং সীমান্তের কাছাকাছি আসব? কেউ বসে নেই। আন্তর্জাতিক কূটনীতি বসে থাকবে না, অর্থনীতি বসে থাকবে না, কোনো কিছু বসে থাকবে না। আপনাকে দুটোর মাঝে এসে দাঁড়াতে হবে যে আপনি যে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে, সে বাংলাদেশের বাস্তবতা আছে, আঞ্চলিক বাস্তবতা আছে, বিশ্ব বাস্তবতা আছে। আমরা কিছুদিন আগে যে পরিমাণ জিওপলিটিক্স নিয়ে কথা বলতাম, জিওপলিটিক্স উধাও হয়ে গেছে পৃথিবী থেকে। বার্মা কি হঠাৎ করে বা মায়ানমার কি হঠাৎ করে থেমে গেছে? ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কি আগামীকালই সেটেল হয়ে যাবে, বা একেবারে আগামী 20 বছরের জন্য সবকিছু, বা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আগে 20 বছরের জন্য নির্মিত হবে? অর্থটা ওই ঘুরে ফিরে ওখানেই দাঁড়াবে যে আপনাকে যে কোনো মূল্যে যে কোনো সময় আপনাকে পলিটিক্যাল ট্রানজিশনে যেতেই হবে। এটা ছাড়া দীর্ঘমেয়াদী সংস্কারের কোনো বক্তব্য নেই। পৃথিবীর কোথাও এটা ঘটেনি, এটা ঘটে না। কিন্তু এখন আমাদের একটা ডুয়েবল সলিউশনে আসতে হচ্ছে যে আমরা কি করব। ওর যেমন বলছে যে এটা একমত, যেভাবে তাকে তো করতে দিতে হবে। সংস্কার তো রাজনৈতিক দলগুলোর সীমাবদ্ধতা আছে, সে অনেকগুলো সংস্কার করতে পারে না, অনেক সংবেদনশীলতা তৈরি হয়, তার নেতা কর্মী থাকে, তার জনসমর্থন থাকে, সে পারে না। কিন্তু আমরা যে জায়গায় দাঁড়াচ্ছি এখন এসে, রোড ম্যাপকে যদি একেবারে আক্ষরিকভাবেও না আনি, যে অর্থে রোড ম্যাপ বোঝায়, তারপরেও প্রশ্ন তো উঠবেই যে স্থানীয় সরকারটা কবে হবে, জাতীয় নির্বাচনটা কবে, আগে জাতীয় তারপরে স্থানীয়, নাকি আগে স্থানীয় পরে জাতীয়? এটুকু বলাও তো একটা রোড ম্যাপের অংশ। একটা ধারণা তো পাওয়া যেতে পারে, একটা কন্ডিশন তো পাওয়া যেতে পারে। যেমন আমাদের প্রধান উপদেষ্টা প্রথমে বলছিলেন যে সংস্কারগুলোর পরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটা সংলাপ চলছে। আমরা একটা কন্ডিশন বুঝতে পারছি, এই কন্ডিশনটাকে আরেকটু স্পেসিফিক করা যায় যে আমরা এইভাবে করার চিন্তা করছি। আপনারা বলেন, সংলাপকে আমি সাধুবাদ জানাই যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ হচ্ছে, এবং একই সঙ্গে যে কথাটা একটু আগে আপনার দিক থেকে এবং সাইফের দিক থেকেও আসছে, যে দরকার আমরা এই কথাও বলি না কেন যে আমাদের সন্দেহটা কোথায় যে রাজনৈতিক দলগুলো এটা বাস্তবায়ন করবে না। খোলা থাকে তো এইটাই। 16 ডিসেম্বরে যদি এই কথা খোলামেলা না বলা যায়, আর কবে বলা যাবে? সন্দেহ তো ওইটাই যে ভাই তোমার কাছে দিলে তুমি আর করবে না, অথবা আমি যতদিন পারি ঠিকঠাক করে দিই। আমি যত সময় নিই না কেন, এটা কোনোদিনই ঠিক হবে না যদি রাজনৈতিক দল ওটা ঠিকঠাক মতো ওটার বাস্তবায়ন না করে। সেটা 5 বছর নেন, 10 বছর নেন, আর 20 বছর নেন, কোনোদিনই কাজে আসবে না। তাই যদি কাজে আসতো পৃথিবীর অনেক জায়গাতে এটা ঠিকঠাক হয়ে যেত। এটাও সত্যি, আপনি যে কাঠামোই তৈরি করেন না কেন, আপনার যদি গণতান্ত্রিক আচরণ পরিবর্তন না হয়, সংস্কৃতির পরিবর্তন না হয়, এর মধ্যে স্বৈরতন্ত্র আসতে পারে না। আপনাকে চমৎকার সংবিধান দিয়ে হবে না, চমৎকার সংবিধান দিয়েও স্বৈরতন্ত্র আসতে পারে। আবার পৃথিবীর যথেষ্ট পরিমাণে লেখা নাই, যথেষ্ট পরিমাণে উচ্চারিত হয়নি বা সুলিখিত না,
এমন জায়গায় চমৎকারভাবে চলছে গণতন্ত্র, প্রচুর উদাহরণ আছে, আপনি জানি, আমি যাচ্ছি, তারাও জানে ভালো মতো। অতএব আপনার একটা জায়গাতে আসতে হবে, মাঝে মাঝে উভয় সংকটে ফেলা যাবে না, যে আমাকে বলতে হবে, একটা ধারণা দিতে হবে আমার মানে, এবং রাজনৈতিক দলগুলো কতটুকু সংস্কার করবে সেটাও বলতে হবে। ধন্যবাদ। দুদু ভাই, আপনি 1 মিনিটে বলুন একটু, আমি প্রশ্ন করছি না। জনগণের কাছে যেতে হবে। জনগণ তাদের থেকে নিজেকে পণ্ডিত ভাবা ঠিক হবে না। আপনি ভোটাধিকার দিবেন না, নিজে নিজে সব করবেন, পরে যে সরকারটি আসবে, যে দলটি আসবে, তারা যদি মনে করে যে এই সরকারের যেসব সংস্কার তারা না তারা রাখবে, ওই রকম দলের আস্থা থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। তারা যে বিশ্বাস নেই বলে আমি নির্বাচনটা হতে দিব না, ওরা চলে আসলে পরে এটা রাখবে না। আরে ভাই, জনগণের ম্যান্ডেট পেলে তো ওরা যদি মনে করে এই বিষয়গুলো জাতির জন্য যথেষ্ট না, বাধ্য না তো রাজনৈতিক দলকে সংস্কার করলে এটা মানতে হবে। এটা আপনি কিভাবে বলেন? এটা তো ঠিক না। সেই জন্য সংসদে রেটিফাই হবে বা আপনাদের হতে পারে, আমার দিয়ে সম্ভব না, কার দিয়ে সম্ভব এটা জনগণ নির্ধারণ করবে। ভাই, জনগণের সাপোর্টেই তো এই গণঅভ্যুত্থান হয়েছে। তো সাপোর্টে যে আমরা বিশ্বাস করি, তাহলে ইলেকশনটা সাপোর্টও তো আমি পেতে পারি, তখন কি আমরা ইলেকশন করব না কেন? এটা আমার কাছে প্রশ্ন। সেই জন্য মানুষের কাছে যাওয়ার যে সুযোগটা, সেই সুযোগটা আপনাকে ওপেন করতে হবে। সেই জায়গায় আপনি সংস্কারের প্রশ্ন, সময়ের প্রশ্ন, অমুকের প্রশ্ন, এবং জাতির মধ্যে যদি আবার অসন্তোষ তৈরি হয় যে এরাও আমাদের সেই রায়টা দেওয়ার ক্ষমতাটা দিচ্ছে না, তাহলে আবার একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে। ধন্যবাদ। সাইফ, ছোট্ট প্রশ্ন আমি করতে চাই না, সেটা হচ্ছে যে যেটা শামীম রাজা বললেন যে আসলে আপনারা যে আকাঙ্ক্ষার কথা বলছেন রাষ্ট্রের, সেখানে কালচার আপলিফমেন্ট, এডুকেশনের পরিবর্তন ছাড়া যে কোনো আইন দ্বারা হবে না। যেমন বাকনিন বলতেন যে জনগণের ভোটে নির্বাচিত সরকারও হতে পারে স্বৈরতান্ত্রিক, অর্থাৎ ভোট দিলেই যে একদম গণতান্ত্রিক বিষয়টি তা নয়। আপনি কি বলবেন? সেটাই, সেই সিস্টেম চেঞ্জের জন্যই আসলে আমরা তরুণরা যারা আসলে বিশ্বাস করি যে এই পরিবর্তনটা দরকার, তারা আসলে আমরা রাজনীতিতে যুক্ত হচ্ছি এবং সারা দেশব্যাপী আসলে সেই চেঞ্জটা আমরা আনতে চাই। এবং বিরাজমান যেসব দলগুলো আছে তারাও যেন এই মেসেজটা পায় যে আসলে পুরানো রাজনৈতিক বন্দোবস্তটা এখন প্রয়োজন নেই, এটা ফেলে দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে। ধন্যবাদ আপনাদের তিনজনকে আলোচনা শোনাবার জন্য। দর্শক, রোড টু ডেমোক্রেসি আজ এখানেই শেষ করছি।